আমরা আজকের যে আলাপটা করছি মূলত বাজেটকে সামনে রেখে আলাপটা করা হচ্ছে এবং সেখানে ইকোনমিক্সে নর্মাল যে আলোচনা সেটা হলো যে আপনি প্রাইস বাড়াবেন তাহলে আপনার ডিমান্ড কমে আসবে। এখন এখানে আমাদের নাগরিক যে আহ, সমাজ যারা এনটি টোবাকো বা সমাজ বিরোধী যে গ্রুপ যারা তারা যে প্রপোজালটা দিয়েছিলেন সেটা কিন্তু একেবারে নিম্ন স্তর যেটা সেখানে ওনাদের প্রস্তাব ছিল যে 45 টাকা থেকে এটা 60 টাকা থাকে ওখানে শুল্কটাও বাড়ানো সরকার ওই জায়গাটাতে অতটা বৃদ্ধি করে তারা উপরের যে মধ্যম থেকে উপরের দিকে যেটা সেটা মোটামুটি যে প্রস্তাব দেওয়া হয়েছে তাও সব মানে ওইভাবে কাছাকাছি যেতে পারে। তাহলে এখানে আমরা মূলত মনে করা হচ্ছে যে যদি শুল্কটা বাড়ানো হয় বা যদি দাম বাড়ানো হয় তাহলে লোকজন ওটা কম থাকে এবং যেহেতু বাংলাদেশের 70% যারা সিগারেট কনজিউমার তারা কিন্তু এই নিম্ন মানের যে সিগারেট সেইগুলো খায়। ইভেন বিড়ির উপরেও কিন্তু কোনো ধরনের শুল্ক দেওয়া হয়নি তার কারণ বিড়ি ইন্ডাস্ট্রিতে আমাদের দেশীয় লোকজনরা পরিচালনা করে মনে করা হচ্ছে যে দেশীয় ইন্ডাস্ট্রি অ্যাফেক্টেড হবে এবং সেখানে যারা কর্মরত আছে তারা অ্যাফেক্টেড হবে। তো এই জায়গা থেকে বের হওয়া তো সহজ না আমাদেরকে আরো লং টার্ম চিন্তা ভাবনা করতে হবে যে আমি তামাকের পরিবর্তে এই লোকজনকে কোথায় নিয়ে যাব সেটা দিয়ে সরকারের আলাদা বাজেট দিয়ে তো চিন্তা করতে হবে যে আমি এক্সিট করবো যে আমি একটা তো অভ্যস্ত একটা জীবন তাই না আমার তামাক তামাক উৎপাদন করা মানে কি অলরেডি অসুস্থ মানে যারা এটা নেয় তারা অসুস্থ এবং এর সাথে ব্যবসা যারা করছে ওরাও অসুস্থ অসুস্থ মানুষকে চিকিৎসা করতে গেলে হসপিটালে রেখে রিহেবিলিটেট করে আপনি একটা ট্রানজিশনে যাবেন। তো আপনাকে ওরকম একটা অল্টারনেটিভ প্ল্যান করে কিভাবে বের হবেন সেটা করতে হবে। আমরা যেমন বলছি যে 2040 সালের মধ্যে তামাক মুক্ত সমাজ তৈরি করবেন কিভাবে তৈরি করবেন সেই প্ল্যানটা আমরা দেখি না শুধুমাত্র আপনার এই ট্যাক্স বাড়িয়ে বা সম্পূরক শুল্ক বাড়িয়ে বা দাম বাড়িয়ে কিন্তু আপনি এখান থেকে বের হতে পারবেন না। আমাদের দুজন আমার সুযোগ্য আলোচক কিন্তু ওই জায়গাগুলোতে আহ, তাদের আলোচনাটা করেছেন। যেমন আপনি দেখেন যে আমাদের কিন্তু টোবাকো প্রোডাক্ট নিয়ন্ত্রণ আইন আছে 2005 যেটা সেটা সেখানে কি আছে প্রথমে ছিল 50 টাকা জরিমানা আপনি যদি ওপেন স্পেসে স্মোকিং করেন তাহলে আপনাকে 50 টাকা জরিমানা সেটা বাড়িয়ে 300 করা হবে। আপনি কি একটা জায়গায় আমাকে দেখাতে পারবেন যে কোনো লোককে এই পর্যন্ত কোনো পুলিশ পুলিশ নিজে সিগারেট খায় ওদের সাথে মিলে নিতে খায় এবং ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের একেবারে মেন গেটে ওইখানে সিগারেট বিক্রি করে সব থেকে সচেতন মানুষ যারা তারা ওখানে সিগারেট খাচ্ছে তারা একটা বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স পয়েন্ট কলা ভবনের গেটের মুখে আপনি সিগারেট পাবেন ওপেন ওখানে সিগারেট খাচ্ছে এবং অবাক হয়ে যাবেন যে আমাদের প্রাইভেট তিনটা ইউনিভার্সিটি এক জায়গায় আছে নর্থ সাউথ আইইউবি এবং এআইইউবি এই তিনটা ইউনিভার্সিটির ছাত্ররা ওপেন রাস্তার মধ্যে কয়েকশো একসাথে উৎসব করছে সেখানে সিগারেট খাচ্ছে ছেলে মেয়ে নির্বিশেষে একেবারে জেন্ডার ইকুয়ালিটি আমি জেন্ডার ইকুয়ালিটি ওখানে আপনি দেখতে পাবেন সব ওখানে খাচ্ছে এবং দেখেন ন্যূনতম কোনো লজ্জা শরম বলতে কিছু নেই ওদের একটা অন্যায় কাজ করছে এবং দেশের ল ভাঙছে কেউ ওখানে যে ওকে বলছে না ইভেন শিক্ষক যারা তারা যে বলছে না যে তোমরা এটা করতে পারো না ওখানে ইভেন যেসব মানুষজন বাস করে ওরা এম্বারাস করছে ওরা ওখানে একটা ফেন্স দিচ্ছে একটা মানে ওখানে একটা কোনো কিছু দিয়ে মোটামুটি তারা চাচ্ছে যে না আমার বাসার সামনে এটা করলে তো বাসার সৌন্দর্য নষ্ট হবে একটা অনৈতিক কাজ হচ্ছে ওখানে জায়গায়। তাহলে এইখানে অ্যাওয়ারনেস একটা বড় ফ্যাক্টর শুধুমাত্র উৎপাদনের জায়গা যেটা ওটা দিয়ে আসলে আমরা এটা সমাধান করতে পারবো। আপনি আর কি প্রশ্ন আছে? আচ্ছা আপনার যে প্রশ্ন যেটা যে এইভাবে যে করছে এটা কি একটা শুভঙ্করের সাথে কিনা তো ঠিক আছে আমরা ট্যাক্স বাড়ালাম এটার ফলে একটু কনজাম্পশন কমে আসবে এটার মাধ্যমে কি ট্যাক্স বাড়ানোর একটা ফন্দি কিনা একদিকে তাই তার কারণ ইভেন নাবজি যে প্রেজেন্টেশন দিয়েছে সেখানে তো বলা হচ্ছে যে যদি এটার ট্যাক্সটাকে বাড়ানো হয় তাহলে আমার রেভিনিউ ইনকাম হবে কিন্তু রেভিনিউ ইনকামটা এখন যেটা হচ্ছে তার থেকে আরো 10,000 কোটি টাকা আমরা বেশি ইনকাম করতে পারতাম যেটা নাগরিক সমাজ যে কমানোর যে রেটটা বলেছে ওটা যদি আমরা করতে পারতাম। এখন ব্যাপার হলো যে আপনি সহজে এটা থেকে বের হতে পারবেন এখন 10,000 কোটি টাকা সরকার নিয়ে যদি এটা যদি মানুষের কল্যাণে কাজে লাগায় যে এডুকেশন হেলথ অন্য অন্য মানুষের কল্যাণে যদি কাজে লাগায় সেটা নির্ভর করবে যে সরকার ওই যে টাকাটা নিচ্ছে তাহলে ওই টাকা আলাদা করুক যে আমি স্মোকিং বা সিগারেট থেকে যে ইনকাম হচ্ছে এটাকে আমি একটা ভালো কাজে ব্যবহার করবো রিহেবিলিটেশনের কাজে ব্যবহার করবো অ্যাওয়ারনেসের কাজে ব্যবহার করবো সেটা করতে পারে সরকার চাইলে যে অতিরিক্ত ইনকাম যেটা হবে
এখন ধরেন যে বিএটি কি করে, বিএটি কে কিন্তু পুরস্কার দেওয়া হয়েছে, আপনারা অবাক হয়ে যাবেন যে সরকারের পক্ষ থেকে তাদের পুরস্কার দেওয়া হয়েছে। কেন? ওরা গাছ লাগায়, সোশ্যাল ফরেস্ট্রি করে। তো এখন তার মানে অত সহজ না, আপনি চাইলে এটা থেকে বের হতে পারবেন না। তার কারণ হলো এই তামাক যে ইন্ডাস্ট্রি, এটার সাথে দেশি বিদেশি এটার সাথে আহ, মানে এটার সাথে রিলেটেড ইন্টারেস্ট গ্রুপ জড়িত আছে। এটা সহসা আপনি বের হতে পারবেন না, এবং সারা পৃথিবীতে এইভাবে শেষ করা হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন যে একটা সিঙ্গেল সিগারেট প্রোডাকশন থেকে ডিসপোজাল পর্যন্ত যেতে 3.7 লিটার পানি লাগে। তাহলে কি পরিমাণ ক্ষতি করতে দেখেন। তারপরে কি হয়, আমাদের ধরেন যে এক 300 সিগারেটের জন্য ওর যে কাগজ যেটা তৈরি হয়, কাগজ দিয়েই তো আপনি ইয়ে করবেন, ওইটার জন্য একটা গাছ লাগে। তার মানে গাছ কাটতে হবে সিগারেটের যে কাগজ যেটা সেটি তৈরি করে। আপনার গ্লোবালি বন সম্পদ ধ্বংস করা হয়েছে 5% এই সিগারেটের কারণে। আমাদের কত পার্সেন্ট জানেন? 30%। এবং আপনি যদি পার্বত্য চট্টগ্রামে যান, অবাক হয়ে যাবেন যে যেসব জায়গায় একসময় জুম চাষ হতো বা যেসব জায়গায় অন্যান্য প্রোডাকশন যেটা করা হতো, সেই সব জায়গায় এখন তামাক চাষ হচ্ছে। এবং যেহেতু ওটা বেশি রিটার্ন আসে, ওটাতে ইনকাম বেশি, সেটা কিন্তু এখন কিন্তু পার্বত্য চট্টগ্রামে প্রচুর তামাক চাষ করা হচ্ছে। এবং তামাক চাষ করতে যে কি হচ্ছে, ওর সাথে রিলেটেড যেসব জায়গায় বন জঙ্গল আছে, বন জঙ্গল কেটে কিন্তু সাফ করে ফেলা হচ্ছে। আমাদের এই দেশে আমি জানি না যে আমাদের যে ন্যাচারাল রিসোর্স, প্রকৃতি আমাদের 2 হাত উজাড় করে এই দেশে ন্যাচারাল রিসোর্স দিয়েছিল। দেখেন নদীগুলো, সবগুলো নদী ধ্বংস করে দিয়েছে আমরা। 3 ভাবে। এক হলো যে দখল করে, 2 হলো বর্জ্য ফেলে, 3 নম্বর হলো বালু উত্তোলন করে। এবং আমাদের এই যে রিসোর্স দেখেন, একটা দেশের সব থেকে বড় রিসোর্স আমার পানি। এবং এখন দেখেন পানি আপনি আমি কিনে খাচ্ছি, এবং আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার কিন্তু অনেক বেশি করে। এবং এই যে পানি, এই যে বন, এই যে বাতাস, এই সব তো খোদা তাআলা প্রত্যেকটা মানুষকে দিয়েছে। আপনি আমি প্রত্যেকে কিন্তু এটার ওনার, কিন্তু আমরা সবাই। সেটা দেখেন একটা গ্রুপ মানুষ, তারা এটাকে ঘিরে ব্যবসা করছে। তারাই এই আজকের যে সিগারেট যে নেশা যেটা, সেটা আপনার আমার হাতে পৌঁছে দিচ্ছে। আজকে কিন্তু প্রত্যেক ঘরে ঘরে এই প্রবলেম আছে। এবং আমি সবসময় একটা কথা বলি যে এই যে ধূমপান যেটা, এটা হলো নেশার গলিপথ। এই নেশার গলিপথে একবার যে ঢুকেছে সে রাজপথে যাবে। সেই রাজপথ হলো নেশা একেবারে। আপনি আসক্ত হবেন, একটা পরিবার, একটা সমাজ ধ্বংস করে দেওয়ার জন্য এই নেশাই যথেষ্ট। এবং এই প্রসঙ্গে একটা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মাল্টি ন্যাশনাল কোম্পানিরা কিভাবে সারা পৃথিবীর সাধারণ মানুষের এই সিগারেট পান করে কিভাবে ব্যবসা করছে। এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ব্রিটিশরা যখন আসেন, তখন এখানে সারা পৃথিবীর যে জিডিপি যেটা ছিল, সেটা 25% এখানে উৎপাদন হতো। এখান থেকে যে এক্সপোর্ট হতো সেটা 30%-এর মতো। ওরা যখন এখান থেকে চলে গেছে, তখন আমাদের গ্লোবাল জিডিপির কন্ট্রিবিউশন 2%-এর নিচে নেমে এসেছে। তাহলে বুঝতে পারছেন যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কতটা রিচ ছিল। এবং তারা এখানে কি করেছে, আফিম চাষ করেছে। আমি জানি না আপনার এটা অ্যাওয়ার কিনা। এবং ওদের যে রেভিনিউ ইনকাম হতো, সেই রেভিনিউ ইনকামের 20% কেম ফ্রম আফিম ইন্ডাস্ট্রি। এবং আমাদের কৃষকদেরকে বাধ্য করেছে, তাদেরকে বিনা সুদে লোন দিয়েছে। তারা যে উৎপাদন করে উৎপাদন খরচ তুলতে পারেনি, যারা ওই ওখানে আফিম চাষ করতে চায়নি, তাদেরকে ওই জমি থেকে উচ্ছেদ করা হয়েছে। এবং অবাক হয়ে যাবেন যে চায়নার মতো দেশকে তারা কিন্তু কলোনি বানাতে পারেনি, কিন্তু কি করেছে জানেন? চায়নাতে জোর করে আফিম রপ্তানি করে 2টা যুদ্ধ করেছে। এবং হংকং দখল করেছে, 100 বছরে লিজ নিয়েছিল, 1997 সালে সেটা ফেরত দিয়েছে। এবং খালি বোঝেন যে মানুষ, এই যে আজকে যারা আমরা যাদেরকে উন্নত রাষ্ট্র বলি, এদেরকে চোখে আঙুল দিয়ে দেখানোর দরকার যে তুমি আমাকে এখানে উন্নয়ন শেখাতে এসো না। ওদের অনেক থিওরি দিয়েছে, আমরাই পড়ে ক্লাসে, টলস্টয়, লুইস, হ্যারড ডোমার, এইসব থিওরি। এবং প্রত্যেকটা থিওরির মূল কথা কি? ক্যাপিটাল লাগবে। ক্যাপিটাল তো তুমি চুরি করে নিয়ে গেছো আমার এখান থেকে। এবং $45 ট্রিলিয়ন এস্টিমেটেড ইন্ডিয়ান উষা পাটনায়ক যে অর্থনীতিবিদ, উনি এটা ঠিক করেছেন। তো আজকের আমরা যা দেখছি তামাক চাষকে ঘিরে যেটা হচ্ছে, এটাও ওটারই একটা আধুনিক সংস্কার। Colonialism is not here, but new colonialism is very much here, and the language that I am using is also a reflection of নিউ colonialism. যে ভাষা ব্যবহার করছি ইংলিশ, আমরা যে পড়াই এখন ইউনিভার্সিটিতে, এখন তো কম্পালসারি হয়ে গেছে। বলা হচ্ছে সব জায়গায় সর্বস্তরে বাংলা চালু করা হবে। সর্বস্তরে কোথাও বাংলা নেই, বাংলা এখন
হরিজনদের ভাষা হয়ে গেছে। ওইটাও আরেকটা রেসিস্ট শব্দ, যেটা আমি বললাম। এবং আমি গত কয়েকদিনে সারা বাংলাদেশে ট্যুর করেছি, এই যে পিছিয়ে পড়া মানুষজন যারা, তাদের দেখতে। চা বাগানে গিয়েছি, চা বাগানও কি এটা বলেন তো, চা বাগানও কিন্তু ব্রিটিশদের দ্বারা শুরু করা। আপনি কল্পনা করতে পারেন যে চা বাগানে এখন বেতন কত? কয়েকদিন আগেও ৮০ টাকা ৮৫ টাকা পার ডে, এখন এটা ১৭০ টাকা পাওয়া যায়। এখনো যারা হরিজন আছে, আমি আহ, শ্রীমঙ্গলে গেছিলাম, একজন ক্লিনারের বেতন কত জানেন মাসে? ৫৫০ টাকা। আপনি ৫৩ বছর বয়সী স্বাধীন বাংলাদেশে থাকেন, যেখানে এখনো আনটাচেবল আছে। একই চিতায় এই যে চারটা যে কাজ, তার বাইরে যারা আছে ঋষিরা, তাদেরকে ওইখানে ওই চিতায়ও সে তার মৃত্যু হওয়ার পরে দাহ করতে পারে না। একই হোটেলে বসে খেতে পারে না, সেখানে গ্লাস আলাদা, পানি আলাদা। তো এই সমাজে কিন্তু, আমি জানি না, বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল অনৈর্যতার বিরুদ্ধে করা, ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য আমরা করেছি। সেই জায়গাগুলো কিন্তু এখনো ওইসব স্বপ্ন পূরণ হয়নি। মানুষ খেতে পাচ্ছে না। ৮ বিলিয়ন লোকের মধ্যে ১ বিলিয়ন লোক প্রতিদিন ৩ বেলা না খেয়ে ঘুমাতে যায়। আজকে আপনার এখানে যারা সিগারেট, আমি জানি এখানে অনেকেই ধূমপান করেন, ছেড়ে দেন। এই কথা মনে রেখে যে মানুষ খেতে পাচ্ছে না, আর আপনি সিগারেট ধূমপান করে আপনার শরীর স্বাস্থ্য ক্ষতি করছেন, পরিবারের মানুষের ক্ষতি করছেন, রাষ্ট্রের ক্ষতি করছেন, সমাজের ক্ষতি করছেন। এটা ছেড়ে দিয়ে ওই টাকাটা মানুষকে দিয়ে দেন। আপনি এপার ওপার দুইবার আপনার ভালো থাকবে, আপনি মানুষের দোয়া পাবেন। ওকে, আর কোনো স্পেশাল কোনো প্রশ্ন আছে কিনা? নেই? আচ্ছা, তাহলে মোটামুটি আমার মনে হয় আমার আলোচনার মাধ্যমে যা যা বলার অলরেডি সব পয়েন্ট এসে গেছে। আমাদের সরকারের কাছে দাবি যেটা থাকবে, যে নাগরিক সমাজ যে প্রপোজালটা দিয়েছে, যে বিভিন্ন স্তরে যে মূল্য বাড়ানো এবং সম্পূরক শুল্ক বাড়ানোর যে প্রস্তাবটা দিয়েছে, যেহেতু এটা একটা প্রস্তাবিত বাজেট, এটা নিয়ে সংসদে আলোচনা হবে। ওনাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে। আপনারা প্লিজ এই আজকের যে আলোচনাটা হলো, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি উন্নয়ন সমন্বয়ের আব্দুল্লাহ নাদবি এবং তার যে কলিগ, তারা কষ্ট করে এই যে কাজটা করেছেন। এবং এটা হয় কি, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, তখন আপনাকে প্রমাণ নিয়ে যেতে হবে, একটা লিখিত কিছু নিয়ে যেতে হবে। তো আমি মনে করি উন্নয়ন সমন্বয় সেই কাজটি করেছে। এতক্ষণ ধরে আমার কথা শুনেছেন, আমার সহকর্মীদের কথা শুনেছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সবার জন্য দোয়া, এই ভালোবাসা।